দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে এলডিসি উত্তরণের পথে আমাদের যে চ্যালেঞ্জ আছে এবং উত্তরণ পরবর্তী যে করণীয় আছে তার নানা দিক নিয়ে। আর এজন্য আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। ফজলে শামীম এহসান, আমাদের সময়ের আলাপে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে নানা কথা হচ্ছে, আপনাদের অবস্থানটা কি? আমরা বিভিন্ন সময় দেখি যে আপনারা আগামী বছরের যে 24 নভেম্বর যে দিনক্ষণ ঠিক আছে সেই সময়টা পেছাতে চান কেন? প্রথমত আসলে আমরা যেটা মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনটা হওয়ার মতো আমাদের যে আর্থসামাজিক যে পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা ছিল সেটা এখনও হয়নি। এই কারণে এটা হলো প্রধান কারণ। দ্বিতীয়ত আমরা যেটা মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেলে বাংলাদেশ এলডিসি থেকে যে সুবিধাগুলো পেয়ে তার অর্থনীতির বিকাশ যে গতিতে হচ্ছিল সেটা বাধাগ্রস্ত হবে, ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং এই জন্যে একটা স্মুথ ট্রানজ্যাকশন করার জন্যে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার পরিকল্পনা অনুযায়ী, সেই পদক্ষেপগুলো এখনও নেওয়া শুরু হয় নাই বললেই চলে। কিন্তু 6 বছর ধরে তো এই প্রক্রিয়া চলছে। 6 বছর ধরে চলছে। আপনি যদি বলেন আমরা আরও আগেই জানতাম যে আমরা উন্নত বিশ্বের দিকে যাচ্ছি, আমাদের দেশ আমরা দেশ উন্নত হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, সবই আমরা জানতাম, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এরপরেও যে যোগ্যতা অর্জনের বিষয়টা আছে বা যে সূচকগুলো স্পর্শ করার বিষয় আছে, সেগুলো তো শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট না, এটা তো জাতিসংঘেরও অ্যাসেসমেন্ট। তো সেই যোগ্যতা অর্জনটা কি আমরা অনেক গ্যাপ রেখে করে ফেলেছি এরকম মনে হয়? দেখেন, একটা হলো যে যোগ্যতা অর্জন করা, যে এই ক্রাইটেরিয়া যদি ফিল আপ করেন তাহলে আপনি এলডিসিতে গ্র্যাজুয়েট, এলডিসি থেকে মিডল ইনকাম কান্ট্রি গ্র্যাজুয়েট করেন, আপনি যোগ্য উন্নয়নশীল দেশের ডেভেলপিং কান্ট্রিতে। এখন আরেকটা ব্যাপার হলো যে আপনার যোগ্য হলেই সেটা আপনার জন্য ভালো কিনা, বা যোগ্য হলেই সেটা আপনি যোগ্যতাটা বজায় রাখতে পারবেন কিনা, যোগ্য হলেই সেটার যে মানে কন্টিনিউশন সেটা থাকবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আলাদা একটা চ্যাপ্টার। এখন আপনি বলতে পারেন যে আমার পার ক্যাপিটা ইনকাম অনেক, কিন্তু আমি যদি বলি যে আপনার টোটাল ফরেন কারেন্সির 84% আসতেছে সিঙ্গেল একটা আইটেম থেকে, একটা সেক্টর থেকে, তৈরি পোশাক থেকে, এটা কি পরিমাণ ভালনারেবল আপনি চিন্তা করেন। একটা রাষ্ট্র যদি কোনো কারণে সেটা বাধাগ্রস্ত হয় তাহলে টোটাল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ফর্মাল সেক্টরে প্রায় 2 কোটি লোক কাজ করে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় 60 লক্ষ লোক এই সেক্টরের আশেপাশে জড়িত। আর একটু বড় করে বলে তো আরও বাড়বে, কিন্তু আপনি যদি শুধু অ্যাক্সেসরিজ, আমার সুতা, আমার কাপড়, আমার গার্মেন্টস, আমার লজিস্টিক, প্রায় এই পরিমাণ লোক জড়িত। এইটা যদি বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে ইনফর্মাল সেক্টরকে কীভাবে বাধাগ্রস্ত হবে? তাহলে আমরা বলতে পারতেছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের সূচকগুলো আমরা পরিপূর্ণ করেছি, কিন্তু তারপরে আমাদের এটা কন্টিনিউশনের জন্য কি আমাদের স্ট্রেংথ আসছে কিনা, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। এই অ্যাসেসমেন্টটাও তো দুইবার করা হয়েছে এবং সেখানে আপনারা যখন ব্যবসায়িক ঝুঁকির কথা বলেন তখন অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকেও তো আমরা উতরে গিয়েছি। আমরা যখন দক্ষ কর্মীর কথা বলি সেখানে মানব সম্পদ উন্নয়ন সূচকেও তো আমরা এগিয়ে গেছি। তো এই জায়গাতে তাহলে গ্যাপটা থেকে যাচ্ছে, কোথায় ম্যাচ হচ্ছে না। আমরা কিন্তু এই জন্য বলতেছি যে জাতিসংঘের কাছে আমরা আবেদন করতে বলতেছি যে জাতিসংঘ মহাসচিবের নিকট যে আমাদের রেডিনেস, যে আমরা কি রেডিনেস কিনা সে একটা সমীক্ষা করার জন্য। কারণ আমরা মানে আস্থার সাথে বলতে পারি যে আমরা রেডি না। কেন আমি আপনাকে বলি, আপনি যদি দেখেন যে আমরা 2026 সালের নভেম্বরে আমরা গ্র্যাজুয়েট করব, এই বিষয়টা তো আমরা সবাই জানি। একটা স্মুথ ট্রানজ্যাকশন স্ট্র্যাটেজি, STS বলা হয়, সেটা রেডি করা হলো কবে? 1 বছরও হয় নাই। সে অনুযায়ী কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? 80-82টার মতো ওইখানে সাজেশন দেওয়া আছে। কয়টা পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি শুধুমাত্র এই সাজেশন কি আপনারাই দিয়েছেন? হ্যাঁ, এই সাজেশন কি ব্যবসায়ীরা যুক্ত আছে? ব্যবসায়ীরা যুক্ত আছে, বা ধরেন যারা এক্সপার্ট তারা করেছেন সবাই সাথে মিলে। কিন্তু এখন হলো একটা হলো সাজেশন দেওয়া, স্ট্র্যাটেজি তৈরি করা। এরকম কাগজ বাংলাদেশে বা বিশ্বে অনেক করা হয়। বাস্তবায়নটা তো শুরু করতে হবে। আপনি খুব সুন্দর একটা বই বানালেন, অনেক সুন্দর মতো সাজেশন দিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন শুরু হইল না। ইনসেন্টিভ কমানো ছাড়া ইজ অফ ডুইং বিজনেসে আপনি কতটুকু আমরা আগাইছি, আমাদের পোর্ট কতটুকু এফিসিয়েন্ট হয়েছে, আমাদের রেড টেপ ব্যারিয়ারগুলো কতটুকু কমছে, আমাদের ভূমির যে দুর্নীতি সেটা কতটুকু কমছে। আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গা বলি, আমাদের যে গতি, ব্যবসার গতির সাথে রাস্তার গতি জড়িত, রাস্তার গতি 1 বছরে কতটুকু কমছে,
এটা তো সবাই বুঝে, এটা তো আমার কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী কারো কোনো কিছু না, যে রাস্তার গতি কী পরিমাণ কমে গেছে। এটা কি অবকাঠামোগত কারণে নাকি যানজট? যানজট, অবকাঠামো, আমি বলছি ম্যানেজমেন্ট। এখন এই ওভারঅল সব কিছুর সাথেই কিন্তু জড়িত আমাদের এই গ্র্যাজুয়েশনটা। তো ফলে আপনি হঠাৎ করে মানে আমাকে একদম বেঁধে ধরে একটা সমুদ্রের মাঝখানে ফেলে দিবেন, বলুন যে আপনি তো সাঁতার শিখছিলা। হ্যাঁ, আমি সাঁতার পারতাম, কিন্তু সমুদ্রে সাঁতার কাটতে পারবো কিনা, হাত পা বাঁধা অবস্থায় সাঁতার কাটতে পারবো কিনা, সেগুলো তো আপনি আমাকে বলেন নাই। সাঁতার শিখছেন মানে আপনি এখন সমুদ্রে যেতে পারবেন, তাই বলতে মাঝপথে ফেলে দিতে পারবেন না আমাকে। আমরা যেটা করানো চাচ্ছি যে প্রথমত হলো যে বিশ্বের অন্যান্য দেশের বহু নজির আছে যারা গ্র্যাজুয়েশন করার সময় বারবার পিছিয়েছে। কারণ তারা যখন গ্র্যাজুয়েশনে যদি তারা যৌক্তিক কারণে তাদের মানে দক্ষতাটা অর্জনও করে, তাদের যে পরিমাণ ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো ফিল আপও করে, তারপরেও তারা রেডি থাকে না। এটা খুব কমন, এটা যে নতুন কিছু না। আর আমরা যেটা পিছিয়েছি, আমরা কিন্তু নিজেরা পিছিয়ে নেই। আমাদের সুযোগ ছিল, তৎকালীন সরকার খুব বড় একটা ভুল ক্ষতি করেছে, সুযোগ ছিল এটা একবারে 10 বছরের জন্য আমাদের চাওয়া, কিন্তু আমাদের কিন্তু কোভিডের কারণে পিছিয়েছে, আমাদের 2 বছর, রাষ্ট্রীয় বা মাত্র 2 আমাদের বছর। নিজের দেশের কোনো কারণে কিন্তু পিছায় এটা বৈশ্বিক প্রেক্ষাপট। বৈশ্বিক প্রেক্ষাপটে পিছিয়েছে। কিন্তু কোভিডের কারণে আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, এই বিষয়গুলো কিন্তু কেউ বলে নাই। ইভেন বর্তমান সরকারও গত বছর এই আমাদের টার্মোয়েলের কারণে একটি টোটাল নতুন করে একটি রাষ্ট্র বিনির্মাণের কারণে আমাদের যে পরিমাণ বিনিয়োগ স্লথ হয়ে গিয়েছে, সেগুলো কেউ কোনো কিছু বলছে না। আমি যদি বলি যে আপনি বলছেন আমাদের গ্রোথ ব্যবসাতে, একটা সিঙ্গেল সেক্টর আমার এই গার্মেন্টস টেক্সটাইল সেক্টর, এই সেক্টরে গত 10 বছরে এভারেজ গ্রোথ কত? মিনিমাম 20% হওয়ার কথা ছিল। সেখানে আমার এক্সপোর্ট থাকার কথা $80 বিলিয়ন, আমরা এখনও 45-50 বিলিয়ন ডলার আশেপাশে ঘুরপাক খাচ্ছি। তার মানে আমার রিয়েল গ্রোথ হয় নাই, যেটা আমার হওয়ার কথা ছিল সেই পরিমাণ গ্রোথ হয় না। আপনি হয়তো ইয়ার টু ইয়ার গ্রোথ দেখতেছেন, যে গত বছর এই সময় মারামারি ছিল একটু বেশি হয়েছে, ওই সময় বন্যা ছিল একটু বেশি হয়েছে, আগের তুলনায় আমার 5% বাড়ছে, 10% বাড়ছে। এটা তো আমার রিয়েল গ্রোথ না। আচ্ছা শামীম ভাই, আমরা আরেকটু বিষয় একটু ক্লিয়ার হতে চাই। সেটা হচ্ছে আমরা যখন উন্নয়নশীল দেশে যাব তখন আপনাদের ব্যবসায়িক, বিশেষ করে এক্সপোর্ট মার্কেটে অনেক ব্যারিয়ার তৈরি হবে, কিন্তু আবার তো কিছু সুযোগও তৈরি হবে, কারণ আমরা উন্নয়নশীল দেশ, সেই সুযোগটাও তো পাবো। সেখানে কি কোনো সুযোগ তৈরি হওয়ার, বাড়তি সুযোগ তৈরি হওয়ার কোনো সুযোগ আছে কিনা? যেভাবে আপনারা সবুজ শিল্পায়নে যখন বিনিয়োগ করলেন তখন আপনারা যেমন দেশের ভেতরে ট্যাক্স সুবিধার কিছুটা পাচ্ছেন, যখন বায়ার ধরতে যাচ্ছেন, বায়ারের কাছে যাচ্ছেন, তখন কিন্তু আপনারা একটু বিশেষ সুবিধা পাচ্ছেন। তো উন্নয়নশীল দেশের কাতারে গেলে আপনারা কোনো বিশেষ সুবিধা পাবেন কিনা ব্যবসায়িক পরিমণ্ডল থেকে? যেটা মানুষ বলার চেষ্টা করে যে আমার স্ট্যাটাস বাড়বে, আমার সম্মান বাড়বে, কিন্তু আমি যদি একটু অন্যভাবে বলি আপনাকে, যে সম্মান বাড়বে যে কথাটা বলতেছে না মানুষ, যে আমি যদি উন্নয়নশীল বিশ্বে হই স্বল্পোন্নত দেশ থেকে, তাহলে আমার দেশের একটি গর্বের জায়গা হবে, যেটা গত সরকার বলার চেষ্টা করেছে। গত 30 বছরে যে 9টা দেশ গ্র্যাজুয়েট করেছে, আমি তো আপনাকে জিজ্ঞেস করি 9টা দেশের নাম কি আপনি বলতে পারবেন? 2-3টা বলতে পারবেন, 9টা বলতে পারবেন না। তার মানে কি? তার মানে এটা আসলে কোনো গর্বের জায়গা না। গর্বের জায়গা হলে তো আপনার 9টা দেশ মুখস্থ থাকতো, যে 30 বছরে মাত্র এই 9টা দেশ তাদের নিজস্ব যোগ্যতার বলে তারা খুব ভালো করে তারা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কত বড় একটা গর্বের জায়গা। কিন্তু 9টা দেশের আমি যদি আপনাকে নাম বলি, এই আমার আশেপাশে যারা আছেন তার মধ্যে 3টা দেশের নাম শুনছেন কিনা আমার সন্দেহ আছে। ভুটান, মালদ্বীপ ছাড়া বাকি দেশের নাম, 7টা দেশের নাম কেউ শুনেই নাই। সেন্ট প্রিন্স আইল্যান্ড, ওই ভানুতাতু, এই টাইপের দেশ, এবং সবগুলাই ভুটান ছাড়া বাকি সবগুলো দ্বীপরাষ্ট্র। এখন দ্বীপরাষ্ট্রে তো আপনার কোনো শিল্প নাই, ওইখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নাই, ওখানে তারা শিল্পের উপর বেস করে তারা চলে না। তারা প্রধানত চলে হলে গিয়ে আপনার কিছু ট্যুরিজম থাকে এবং কিছু মৎস্য আহরণ থাকে, যার সাথে আপনার ট্যাক্স বেনিফিট, ইনসেন্টিভ, লো কস্ট লোন, এগুলো কোনো কিছুই ফ্যাক্টর কাজ করে না। এবং বিশ্ব বাণিজ্যে খুব একটা বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতা তাদের থাকে কোনো না। কম্পিটিশন থাকে না, কারণ আপনি যখন একটা ট্যুরিজম করতেছেন সেখানে ভর্তুকি দেওয়া না দেওয়া কিছু যায় আসে না। তো এবং সবচেয়ে বড় কথা, তাদের দেশের জনসংখ্যা কত জানেন? একটা দেশের জনসংখ্যা যেন 2.5 লাখ, একটা জনসংখ্যা 4 লাখ 5 লাখ। তো এটা তো আমার একটা ইন্ডাস্ট্রিয়াল জন্য একটা সিঙ্গেল সেক্টরের থেকে বেশি লোক কাজ করে। আপনি যদি, আমি যেটা কথা আমার টঙ্গী বিসিক বা নারায়ণগঞ্জ বিসিক বা গাজীপুর বিসিক, ওইসব দেশের যে টোটাল জনসংখ্যা তার থেকে বেশি লোক আমার এক একটা বিসিক শিল্পনগরীতে কাজ করে। তাই আপনি তাদের সাথে তুলনা করে একই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে আপনি বলতেছেন, ইভেন তারপরেও ওই দেশগুলা 4 বার 5 বার 13 বছর পর্যন্ত তাদের এই গ্র্যাজুয়েশন পিছাইছে ওই দেশগুলা। কিন্তু পিছানোর জায়গাতে আপনারা যে যুক্তিগুলো নিয়ে আসছেন সেখানে হচ্ছে পিছানো দরকার, নানান যুক্তি আছে আপনাদের। সরকার ঠিকমতো স্ট্র্যাটেজি ঠিক করতে পারেনি, সেটা আছে।
এইখানে কি আপনার যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি বা রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, পরিষ্কার অবস্থান, কারণ সরকার তো আসলে রাজনৈতিক দলগুলোই গঠন করে এবং তারাই চালায়, সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত তেমন কিছু আপনারা পেয়েছেন কিনা? যদিও সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং এক্স হ্যান্ডেলে, সেখানে তিনি এই বিষয়টা সম্মানের সাথে দেখেছেন এবং এটার যে ঝুঁকি রয়েছে, এটার যে চ্যালেঞ্জ রয়েছে সেই মোকাবেলা করার জন্য কথা বলেছেন। এই যে রাজনৈতিক দলগুলোর যে অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি ইনভলভমেন্ট, এটা আমরা এর আগে এভাবে দেখিনি। সরকার দলের রাজনৈতিক লোকজন, নেতা কথা বলতেন, কিন্তু বিরোধী দল বা যারা সরকারে নাই তারা এভাবে কথা বলতেন না। এই যে রাজনৈতিক ইনভলভমেন্টটাকে আপনারা কিভাবে দেখেন? না, আমরা এটাকে স্বাগত জানাই এবং আমরা মনে করি যে রাজনীতিবিদরাই তো দিন শেষে দেশ চালাবে। এখন রাজনীতিবিদ উনি একজন ব্যবসায়ী হতে পারেন, উনি একজন লয়ার হতে পারেন, উনি একজন কৃষিবিদ হতে পারেন, কিন্তু যখন উনি রাজনীতি করবেন তখনই উনি দেশ চালানোর যোগ্যতা অর্জন করবেন। এবং ওনারা সব বিষয়েই ওনাদের কথা বলা উচিত। ওনারা সরকারি দলে থাকুক, বিরোধী দলে থাকুক, রাজপথে থাকুক, যেখানে ওনারা থাকুক না কেন, দেশের সব বিষয়ে যদি ওনারা কথা না বলেন তাহলে আসলে মানুষও বুঝতে পারে না যে ওনাদের ভিশনটা কী। ওই শুধু মার্কা দেখে ভোট দিলাম, আমার মনে হয় যে এই জিনিসটা থেকে সরে এসে ওনাদের ফিউচারিস্টিক যে প্ল্যান, এটা যদি আমরা জানতে পারি তখন ওই দলগুলোকে সাধারণ জনগণ হিসাবে তাদেরকে সমর্থন করাটা আমাদের জন্য সহজ হয় এবং এটা খুবই ভালো দিক। এবং আমি যতটুকু জানি যে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনের তত পক্ষে না। এবং আমরাও বিশ্বাস করি যে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের দায়িত্ব হওয়া উচিত ছিল যে এইরকম বড় বড় যে সিদ্ধান্তগুলো আছে এগুলো আসলে জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারের উপরে ছেড়ে দেওয়া, কারণ তারাই আসলে জনগণের ভালো মন্দ দিকটা অনেক ভালো বুঝতে পারেন আমাদের তুলনায়। আমরা যারা নাকি অন্যান্য কাজে নিয়োজিত থাকি, আমরা আমাদের বিষয়ে এক্সপার্ট, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে আসলে জনগণের সাথে সম্পৃক্ততা খুব জরুরি। ফলে আমরা মনে করি যে জনসম্পৃক্ততা আছে এরকম মানুষজনেরই এরকম বড় বড়, যেগুলো নাকি ফিউচারে অনেক দিন পর্যন্ত আমাদের দেশের জন্য একটা সিদ্ধান্ত হয়ে থাকবে। যেমন আপনি এলডিসি গ্র্যাজুয়েট করে যাবেন, আগামী ভবিষ্যৎ কী হবে এটার উপর নির্ভর করবে। আমাদের দেশ কি বিপদে পড়ে যাবে, এই মিডল ইনকাম কান্ট্রি ট্র্যাপের মধ্যে আমরা আবার ঢুকে যাব, নাকি আমরা এর থেকে বের হয়ে অনেক দূরে চলে যাব, উন্নত বিশ্বে চলে যাব, কি হবে এটার উপর, এটা কিন্তু এই গ্র্যাজুয়েশনের উপর নির্ভর করবে। ফলে এই সিদ্ধান্তগুলো আসলে জনগণকে সাথে নিয়েই জনগণের সরকারেরই করা উচিত আমি মনে করি। এবং সেই জায়গা থেকে যে বিষয়গুলো এসেছে ওনার যে পোস্টে, যুব কর্মসংস্থানের একটি বিষয় আছে, আচ্ছা আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ের যে সুবিধা কমে যাওয়ার বিষয় আছে, বৈশ্বিক ঋণ পাওয়ার ক্ষেত্রে যে সুবিধা পাওয়ার বিষয়গুলো এখন আছে যেগুলো পরবর্তীতে কমে যাবে। তো এই যে রাজনৈতিক দলগুলো যখন এই কর্মসংস্থান নিয়ে সচেতন হন, বৈশ্বিক যে বাণিজ্য বা ঋণ প্রাপ্তির বিষয়গুলো নিয়ে যখন সচেতন হন, তখন তো ঋণ পরিশোধের বিষয়গুলো আসে। তখন কি আপনাদের আসলে আপনাদের ব্যবসায়িক পরিমণ্ডলে পলিসি সাজানোটা কতটা সহজ হয়? মানে এইটাতে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যে সরকার যখন বুঝতে পারবে যে ব্যবসায়ীদের, কারণ এখন দেখেন বিশ্বে কিন্তু এখন গ্লোবালাইজেশনে সবখানে কিন্তু এখন আর গভর্নমেন্ট রান ইন্ডাস্ট্রি থাকে নাই, নাই বলে চলি, চায়নাতেও নাই, ইভেন রাশিয়াতেও ওই পরিমাণে নাই। এখন কিন্তু প্রাইভেট সেক্টরই ব্যবসাটা করবে এবং সরকারের যে সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, এটা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে আসবে। তো প্রাইভেট সেক্টরের কী সুবিধা অসুবিধা, ব্যবসাতে গতিবিধি কোন দিক কোথায় যাবে, এইটা যদি রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হয় সেটা আমাদের জন্য ভালো এবং ওনাদের জন্য বুঝতে সুবিধা যে হ্যাঁ এই কাজগুলো করলে আমরা আরও ব্যবসাতে ফ্যাসিলিটেট করতে পারবো এবং তাদের কাছ থেকে ভালো রিটার্ন পাবো, আমরা দেশটাকে সুন্দর করে গড়তে পারবো। আমরা তো এরকম রাজনৈতিক দলই চাই। আপনারা কি এর মধ্যে কখনো এরকম কোনো প্রস্তাব পেয়েছেন, বিশেষ করে আপনারা যারা ব্যবসায়িক সংগঠনের নেতৃত্বে আছেন, সেই ব্যবসায়িক সংগঠনের সাথে রাজনৈতিক দলগুলো আপনাদের সমস্যা, অর্থনীতির সমস্যা, অর্থনীতির সুযোগগুলো, এগুলো নিয়ে আলোচনা করার কখনো প্রস্তাব এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ জি থেকে? জি এসেছে। আপনারা হয়তো বা জানেন আমরা অলরেডি একটি অন্যতম বড় দলের প্রধানের সাথে মিটিং করে এসেছি এবং আজকেই আমরা আসলে আরেকটি বড় দলের সর্বোচ্চ নেতার সাথে ইনশাল্লাহ আমাদের মিটিং হবে। ওনারা নিজেরাই আগ্রহ প্রকাশ করেছেন, আমরাও আগ্রহ প্রকাশ করেছি, কারণ এখন এমন একটা অবস্থা যে আমরা তো সরকার প্রধানের আসলে কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না ব্যবসায়ীরা। তো যেটা হচ্ছে যে উনি হয়তো বা ওই অনেক ছোট ছোট রাজনৈতিক দলের সাথেই মিটিং সব কিছু নিয়ে এত ব্যস্ততার মধ্যে আছেন এবং বিদেশি টিমগুলোকে উনি এত বেশি সময় দিচ্ছেন যে আমাদের ব্যবসায়ীদেরকে সময় দেওয়ার মতো শিডিউলটা করে উঠতে পারছেন না। ফলে আমাদের এখন ভরসার জায়গা আসলে এই রাজনৈতিক দলগুলোতে
আলোচনা করে ওনাদের মাধ্যমে যদি নাকি যেহেতু ওনার সাথে সম্পৃক্ততা ভালো যদি একটা জায়গাতে পৌঁছানো তো যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আপনাদের নিয়ে মতবিরোধ বা মতবাদের বা মতভিত্তি তৈরিতে দ্বিমত তৈরি হয় বা বহুমত তৈরি হয়, সেক্ষেত্রে তো তখন আপনারা আবার টানা হেস্টার ভেতরে পড়ে যাবেন কিনা? না দেখেন, আমরা কিন্তু যাচ্ছি সম্পূর্ণ ব্যবসায়িক কারণে, অর্থনৈতিক ব্যবসায়িক যে বিষয়গুলো আছে জড়িত, এলডিসি গ্র্যাজুয়েশন, এনবিআর এর সংস্কার, শ্রম সংস্কার, আমরা শুধুমাত্র একদম বেসিক যেগুলো নাকি আমাদের ব্যবসার সাথে রিলেটেড এগুলো নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি। আমাদের ভিতরে বিভিন্ন দল করা মানুষ আছে, আমাদের ব্যবসায়ীদের মধ্যে আগের পতিত সরকারেরও সদস্য ছিল, আগামীতে যে 2-3টা বড় দল আছে তাদের সদস্যরা আমাদের সাথে আছে। আমরা আসলে এখানে রাজনৈতিক দলের সাথে একদম রাজনৈতিক আলাপ অর্থনৈতিক করছি না, পরিমণ্ডল। রাজনৈতিক দলের সাথে আমরা ওনাদের ব্যবসা, ওনারা যদি ক্ষমতায় আসেন তখন দেশের পরিস্থিতি যেন ওনাদের প্রতিকূলে না চলে যায়, এরকম কোনো নীতি যেন বর্তমানে গ্রহণ করা না হয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওনারা কিছু কিছু বিষয় আমাদেরকে বোঝাচ্ছেন, কিছু কিছু বিষয় আমাদের সাথে একমত পোষণ করছেন। এই একটা কনসেনসাস তৈরির জন্য আসলে আমাদের ওনাদের সাথে আলোচনা, সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবসায়িক, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। আমরা এক একজন এক একটা দল সাপোর্ট করতে পারি, ভোট দিতে পারি, এক একটা মার্কায় আমরা ভোট দিই। আমরা যদি কেউ রাজনীতি করতে চাই হয়তো বা কোনো না কোনো দল থেকে আমরা নমিনেশনে ইলেকশন করব, কিন্তু এই যে আলোচনাগুলো এখানে রাজনীতিকে ঊর্ধ্বে রেখে দেশের অর্থনীতি নিয়ে আমাদের আলোচনাটা হয়। এবং এইটা আসলে সবসময়ের জন্য বলা হয়ে থাকে যে অর্থনৈতিক অধিকারটাও কিন্তু রাজনৈতিক শক্তির মধ্যে দিয়ে বিকাশ করে এবং সেটা আসলে সহজ হয় সেই অধিকারটা আদায় করার ক্ষেত্রে। আমরা যে কর্মসংস্থানের কথা আসে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, যে কর্মসংস্থান বা আমাদের আয় যে গতি আছে সেটা কমে যাওয়ার একটা প্রশ্ন আসে, সেই জায়গা থেকে যে কর্মসংস্থান, শিল্পের কর্মসংস্থানটা আমরা দেখছি না, খুব বেশিভাবে দেখছি না, আপনারা সেটা আরও ভালো বুঝেন। তো আমাদের আসলে শিল্প খাতের সাথে সেবা খাতের প্রসার, যে সেবাটা আসলে শিল্প খাতেরও দরকার হয়, সেইখানে আসলে সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর আসলে দর্শন কিভাবে দেখেন, তারা আসলে কিভাবে দেখছে, আপনারা কিভাবে চাচ্ছেন? প্রথমত দেখেন, আপনি যদি এই সাম্প্রতিক যে ডাটাটা প্রকাশ হয়েছে সেখানে আপনি দেখবেন যে বেকারত্বের হার, কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। হ্যাঁ, তো এইটার একটা প্রধান কারণ হলো যে শিল্পে কোনো বিনিয়োগ হয়নি এবং সরকারের যে নীতি, সংকোচনমূলক নীতি, তাতে শিল্প বিকাশের কোনো সুযোগও নেই। আপনার নতুন কোনো ইউটিলিটি লাইন, গ্যাস লাইন বিশেষ করে দেওয়া হচ্ছে না। তো এই প্রেক্ষাপটে সরকারই আসলে মানে সরকারিভাবেই গ্যাস সংযোগের ক্ষেত্রে তো একটা দ্বিমুখী বা হ্যাঁ, মানে সোজা কথা যে নীতি সরকার আছে। আর নতুন গ্যাস লাইন না দেওয়া মানে কি আপনার যে সরকার নতুন করে বিনিয়োগ চাচ্ছেন না। আপনি যেটা সঠিক বলেছেন যে যদি তাহলে শিল্পে যদি বিনিয়োগ না হয় তাহলে কর্মসংস্থানের উপায় কোথায়? কর্মসংস্থানের উপায় হলো আমার তাহলে সেবা খাতে, এবং দেশ যত উন্নত হবে সেবা খাত তত স্ট্রং হতে হবে। কারণ সেবা, আপনি যদি উন্নত বিশ্বগুলো দেখেন তারা সেবা খাতের উপরেই নির্ভর করে বেঁচে থাকে, কারণ সেখানে আসলে যে আমাদের যে লেবার কস্ট সেটা বেশি দেওয়ার সুযোগ থাকে ইন্ডাস্ট্রির তুলনায়। সব দেশে ইন্ডাস্ট্রি আসলে র মেটেরিয়ালস এবং সব কিছু প্রকিউরমেন্ট করে একজন শ্রমিককে যে পরিমাণ তার রেমিনেশন দিতে পারে, তার স্যালারি দিতে পারে, সেবা খাতে সেটা দেওয়াটা কিছুটা সহজ। এখন সেবা খাতের বিকাশের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো দক্ষ জনবল, কারণ সেখানে তো আর ইন্ডাস্ট্রি বা র মেটেরিয়ালসের মেশিনারি যে কোনো ফ্যাক্টর থাকে না, সেখানে ওই সেক্টরের সার্ভিস দেওয়ার জন্য সেই লোকটা দক্ষ কিনা সেটা প্রধানত দেখা হয়। এখানে যদি আপনি আবার ফেরত যান যে আমাদের দেশের যে কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, সেখানে সেবা খাতে দক্ষ করে তোলার জন্যে জেনারেল শিক্ষাতেও নাই, ইভেন আমরা যে স্পেশাল যে টিবেটগুলো আছে বা আমাদের যে স্পেশাল যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে সেখানেও এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করা হয় না। আমি ছোট্ট যদি উদাহরণ দিই, সেদিন এক টিভিতে আমি বলতেছিলাম যে ইভেন আপনি যে একটা পেস্ট্রি শপে যান, ওইখানে যে উনি পেস্ট্রি সার্ভ করেন বা একটা হট পেটিস যদি আপনি কিনতে যান, যিনি সার্ভ করেন, দেখেন উনি হাইজিন কতটুকু মেনটেন করতেছেন, ওনার দোকানটা উনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, ওনার ব্যবহারটা কি সেবাভিত্তিক কিনা। আমরা একদম সবচেয়ে ছোটো জায়গার উদাহরণটা দিলাম। সেখান থেকে শুরু করে আপনি যদি সব বড় হাসপাতালগুলো বাদ দিয়ে যদি সাধারণ মানের হাসপাতালগুলোতে যান, সেখানে যিনি বয় থাকেন, যিনি নার্স থাকেন, তার সেবাটা কি সেই মানের হচ্ছে কিনা। ছোট ছোট বিষয় আমি বললাম, সবগুলো খারাপ আমি বলতেছি না, বাট সব জায়গাতে আমরা এখন ওই দক্ষতাটাতে পৌঁছতে পারিনি। তারপর আপনি যদি বলেন যে আরও বড় জায়গাতে যান, আপনি আইটি সেক্টর আপনি এক্সপোর্ট করবেন, সেবা খাতে আপনি রপ্তানি করতে পারেন, সেইখানে কি আমাদের দক্ষ জনবল কি সেই পরিমাণে গড়ে উঠতেছি কিনা। মানে এই জন্য এই সেবা খাতের বিকাশের জন্য আমার মনে হয় যে আমাদের যে ট্রেনিং বা শিক্ষা ব্যবস্থাটা সেটাকে আরও বেশি এখন নজর দিতে হবে, কারণ আগামী 10 বছর পরে কিন্তু আমাদের ওইটাই কিন্তু আসলে একটা প্রধান জায়গার দিকে যাবে শিল্পায়নের সাথে সাথে। এবং বিশ্ব অর্থনীতিতে আসলে সেবা খাতের যে সম্প্রসার এবং সেবা খাতের যে সুযোগ, আমরা যদি খুব সহজে বলি যে যুক্তরাষ্ট্র সফটওয়্যার বানায়,
আর সেই সফটওয়্যার নিয়ে গোটা বিশ্ব কাজ করে এবং তার কাজটুকু শুধু সফটওয়্যার, ওই সেবাটুকু নিশ্চিত করা, সার্ভিসটা, আর গোটা বিশ্ব সেই মুখী হয়ে যায়। এটা খুব বড় একটা ব্যাপার। তো এই যে সেবা খাতের যে সম্প্রসারণ হচ্ছে না বা আমরা উপযুক্ত হচ্ছি না, সেই ক্ষেত্রে কি এখানে সরকারের দায়বদ্ধতা? আমাদের যে কালচারটা আমরা দেখি যে সরকারই সব কিছু করবে, অন্য রাজনৈতিক দলগুলো তার বিরোধিতা করবে, গঠনমূলক বিরোধিতাটা খুব কমই আমরা দেখি। তো সেই জায়গা থেকে কি আসলে রাজনৈতিক দলগুলোরও মানে গ্রহণযোগ্য গঠনমূলক সমালোচনা এবং তাদেরও একটি কর্মকৌশল যেটা ছায়া সংসদমূলক হতে পারে, এইগুলো কি আপনাদের জন্য খুব সহায়ক হয়? বা রাজনৈতিক দলগুলোর যে প্রেশার, সেগুলো কি না থাকার একটি কারণ যে কর্মসংস্থানের, সেবা খাতে কর্মসংস্থান বা সেবা খাতের সম্প্রসারণ না হওয়ার পেছনে? দেখেন, আমি যদি বলি যে যে কোনো সরকারে, আমি আমি শুধুমাত্র দুটো প্রধান দলের কথা বলবো না, যে দলই যখন ক্ষমতায় ছিল তারা যদি সত্যিকারের জনমুখী যে পদক্ষেপগুলো নিয়েছে, যখনই নিয়েছে, বিরোধী দল কিন্তু সেগুলো কোনোদিন বিরোধিতা করে নাই। মানে এইটা আসলে আমরা অনেক সময় কথার কথা বলি, কিন্তু আপনি যদি বলি যে ডিজিটাইজেশন যে হচ্ছে, ধরেন ইন্টারনেটের রেট কমানো হচ্ছে, বিরোধী দল কি এটা বিরোধিতা করেছে? কখনো করে নাই। আপনার আমাদের ফাইবার অপটিক্স সাবমেরিন কেবল একটা জায়গায় দুইটা লাগানো হবে, বিরোধী দলকে এটা বিরোধিতা করেছে? করে নাই। ফলে সত্যিকারের যদি নাকি যে গঠনমূলক অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যে গঠনমূলক কাজগুলো করা হয়, সেগুলোতে বিরোধী দল কখনই, যে বিরোধী দলই থাকুক, তারা আসলে সমালোচনা করে না। এখন আপনি একটা ব্যাংক লুট করে নিয়ে যাবেন, আপনি একটা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, আপনি একটা হোটেলে বসে বন্দুকের মুখে একটা লুটপাটের যারা নেতা তাদের হাতে তুলে দিবেন, সেটা তো বিরোধিতা করতেই হবে। সেটা বিরোধিতা করাটাই যৌক্তিক। এবং আপনি যেটা বলছেন যে এইটার সাথে আমি একমত, যে সবচেয়ে ভালো হয় যে নির্বাচনে এখনো বেশ কিছুদিন বাকি আছে, এখনই যদি নাকি দলগুলা বসে যার যার মতো তাদের ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে তাদের রোডম্যাপ কি হবে, এইটা যদি যার যার মতো ঠিক করে ফেলে এবং একই সপ্তাহে বা একই দিনে যদি তারা যদি ভালো হয় যে তারা যদি যার যার মতো করে এটা ওপেন করে দেয়, তাহলে সবাই জানলো যে হ্যাঁ, তারা কে কী কাজ করবে। সবচেয়ে ভালো দিক হবে কি, যে ধরেন কথার কথা একটা বিএনপি বললো যে আমি এই কাজ করব, সেম কথাগুলো জামাত ইসলামী বলতে পারে, সেম কথাগুলো এনসিপি বলতে পারে। এখন দেখা যাবে যে এটা যদি কমন হয়ে যায়, তাহলে আমরা একটা নিশ্চিত হব যে হ্যাঁ, এই বিষয়টা যে দলই ক্ষমতায় আসুক না কেন, এইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। আমাদের জন্য প্ল্যান করা সহজ হবে এবং আমরা তখন বলতে পারবো যে দলমত নির্বিশেষে তো আপনি এটা করবেন বলছিলেন, এখন তাহলে সবাই একসাথে এই লক্ষ্যে কাজ করছেন না কেন? তা আমার মনে হয় যে এরকম একটা জিনিস আমরা চাইতেই পারি দলগুলোর কাছে। সেই ক্ষেত্রে এখন যদি আপনারা সিঙ্গেল দলের সাথে বসছেন, কেমন বুঝছেন? কেমন? আমাদের কাছে ওনাদেরকে খুবই পজিটিভ মনে হয়েছে এবং সবচেয়ে বড় কথা, বর্তমান সরকারের থেকেও ওনারা পজিটিভ। নর্মালি বিরোধী দলে থাকলে কেউ বা সরকারের বাইরে থাকলে পজিটিভিটি কম শো হয়, বাট আমাদের কাছে মনে হচ্ছে ওনারা খুবই পজিটিভ এবং ওনারা চিন্তিত যে আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ তো নির্বাচন একটা হতেই হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসতেই হবে, এবং তারপরে আসলে যদি নাকি এরকম কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে তখন দেশের কী অবস্থা হবে, এটা নিয়ে ওনারা চিন্তিত। ফলে আমাদের কাছে ওনাদেরকে খুবই পজিটিভ মনে হয়েছে। আবার যদি আমরা একটু এলডিসি প্রসঙ্গে আসি, এলডিসি প্রসঙ্গে আপনাদের কাছে থেকে সরকার কি কোনো পরামর্শ চেয়েছে? কোন যুক্তি আপনারা দিতে চাচ্ছেন, যে যুক্তির আলোকে জাতিসংঘ আসলে এই সময়সীমাটা বাড়াতে পারে? কারণ আমরা যতটুকু জানি যে এটি খুবই, যেমন আমরা নেপালের ঘটনা জানি, আমরা সলোমন দ্বীপপুঞ্জের ঘটনা জানি, ইভেন মালদ্বীপেরও পিছিয়ে দেওয়ার ঘটনা আছে এবং সেগুলো খুবই যৌক্তিক কারণ আছে। এবং সেই জায়গা থেকে দেখা যায় যে বেশিরভাগই যদি জাতিসংঘের যে অ্যাসেসমেন্ট, সিডিপির যে অ্যাসেসমেন্ট আছে, সেখানে যদি আপনারা আবার যদি ভালনারেবিলিটির ভেতরে পড়ে যান বা কোনো দেশ পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা একটা ডিসিশন নিয়ে থাকে। না হলে যে ধরনের যুক্তি উপস্থাপন করতে হয় দৃশ্যমান, আগামীতে কি হবে না হবে সেটার একটা ইম্প্যাক্টমূলক যে যুক্তি আছে, আর কি হয়ে গেছে এখন আমি দাঁড়াতে পারবো কিনা। তো বাংলাদেশে কি এমন কোনো কিছু হয়ে গেছে যাতে আমরা আবার যোগ্যতার মাপকাঠিতে নিচে চলে আসছি, সেরকম কি আছে? দেখেন, এখানে আমরা অনেকগুলো ট্রেন মিস করে গিয়েছি। আমি মনে করি যে সরকারের অনিচ্ছার কারণে ওনারা হয়তো বা এলডিসি গ্র্যাজুয়েশন হলে ওনাদের কোথা থেকে সুবিধা হবে, আমি আসলে আমারই ছোট জ্ঞান বুদ্ধিতে এটা আসে নাই, মানে সুবিধাটা কোথায়। এবং আমি অনেক বড় বড় অর্থনীতিবিদদের সাথে কথা বলে দেখেছি, ওনাদের কথা হলো যে ভাই, পিছানো গেলে ক্ষতি কি? হয়ে গেলে ঠিক আছে, কিন্তু পিছানো গেলে তো কোনো ক্ষতি নেই, পিছানো গেলে দেশের লাভ। বড় বড় অর্থনীতিবিদ, আমি নামও বলি, ডক্টর রাজ্জাকের কথা হলো যে ভাই, পিছানো গেলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভ।
তো এখন সরকার এই পিছনের যে ট্রেনগুলো ছিল সেগুলো সবগুলোই অলমোস্ট মিস করে গিয়েছে। এখন লাস্ট আসলে একটাই মাত্র আমাদের এখন উপায় আছে, সেটা হলো যে জাতিসংঘের মহাসচিবের কাছে সরাসরি আমাদের সাধারণ বাণিজ্য পরিষদে। মন্ত্রণালয় থেকে একটি অ্যাপ্লিকেশন করা, যে আমাদের রেডিনেস চেক করার জন্যে, যে আমরা কি আইদার উই আর রেডি অর নট টু গ্র্যাজুয়েট। এটা একটা অপশন, এটা একটা অপশন। মানে আপনি এই অনেকগুলো অপশনের মধ্যে যেমন সিডিপি একটা ইয়ে করতে পারে, ইউএনজিতে গিয়ে আমরা ভোটের জন্য যাইতে পারি, আবার সাধারণ পরিষদে। অনেকগুলা ডোর আছে। তো তো অন্য ডোরগুলো আসলে আমাদের জন্য এখন টাফ, এই মুহূর্তে একদম শেষ সময় এসে সেগুলো দিয়ে কাজ করাটা কঠিন। কিন্তু আমরা এখন রেডিনেসের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারি, আমি যতটুকু জানি। এবং আমাদের একটা খুব বড় যুক্তি যেটা, সেটা হলো যে বর্তমানে আমাদের বাংলাদেশ যেখানে আছে, এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেলে আমাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা যেটা হারাবো আমি। কারণ কি দেখেন, অন্য দেশে তো আপনি বাংলাদেশ তুলনা করতে পারবেন না। বাংলাদেশের রপ্তানির প্রায় 50% উপর নির্ভর করে শুধু জিএসপি ফ্যাসিলিটিসের উপরে, যেটা আমরা হারাবো। আপনি কতটুকু ভার্নারেবল সিচুয়েশন আপনি চিন্তা করতে পারতেছেন? এটা কেউ বলতেছে না। তারা বলতেছে আমরা এই কি জানে বলে পার ক্যাপিটা ইনকামে আগাই গেছি, আমার বাংলাদেশে ভার্নারেবিলিটি এই সূচকে আমরা আগাই গেছি, এইসব সূচকের কথা বলতেছেন। মানে সূচকগুলো কিসের উপরে দাঁড়িয়ে আছে? সেই দাঁড়ানোর বেসটা যদি ভেঙে যায়, আপনার কোনো পলি থাকবে না, কারণ বেসটা তো আসল। এখন আমার অর্থনীতির ফরেন কারেন্সির একটা বড় অংশ হলো আমার এই অ্যাপারেলস এক্সপোর্টের উপরে। 84% এক্সপোর্টের অ্যাপারেল সেক্টর থেকে আসে, তার মেজরিটি আছে বেসড অন জিএসপি ফ্যাসিলিটিস। আপনি জিএসপি ফ্যাসিলিটি হারাবেন, এবং তার বিনিময়ে আপনি কীভাবে, আচ্ছা হারালে আপনি হয়তো টিকে থাকবেন, আপনার যুক্তি থাকবে যে আপনি জিএসপি হারালেও আপনি টিকে থাকবেন। তাহলে আমি কিভাবে টিকে থাকবো সেটা কি কোনো স্টাডি করা হয়েছে? আমার যে প্রাইস প্রায় 9-12% আমি প্রাইস আমার লুজ করব, সে 9-12% প্রাইস লুজ করলে আমি কি অর্ডার পাবো কি না, বা 9-12% প্রাইস বাড়ায় যদি আমি দেই, তাহলে ওই অর্ডারগুলো আমার কম্পিটিটিভ কান্ট্রিতে না গিয়ে বাংলাদেশে আসবে কি না, কেন আসবে, সেই পেপারটা কি আপনি আমাকে দেখাইতে পারবেন? তাহলে আপনি কিসের উপর বেস করে বলতেছেন আমি রেডি? শামীম ভাই, আমরা যেটা দেখলাম যে জাতিসংঘ যখন আমাদের সূচকগুলো অ্যাসেস করে দেখলো যে আমরা যোগ্যতা অর্জন করেছি, তখনও কিন্তু সেই একই রপ্তানিমুখী খাত বলতে পোশাক খাত, এর ভেতরে কোনো খাত তৈরি হয়নি। এখন আসলে নতুনভাবে কি এলে আমরা যে সুবিধাগুলো পাবো না, এবং তারা তো আসলে ওই অ্যাসেসটাও করে যে আমরা এখানে উত্তরণের পরে আসলে টিকতে পারবো কি না, এই অ্যাসেসমেন্টটাও তো তাদের আছে। তো তাদের অ্যাসেসমেন্টের সাথে আমাদের যে প্রত্যাশা বা আমাদের যে পর্যবেক্ষণ, সেটার পার্থক্যটা কোথায় থাকছে? পার্থক্যটা হলো যে মানে তারা কি এরকম যে আমাদেরকে ঠেলে উপরে তুলে দিয়ে ফেলে দিবে? মানে কি, তাদের তো একটা গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড। এখন 2 লক্ষ লোকের দ্বীপরাষ্ট্রের জন্যও তাদের যে ক্রাইটেরিয়া, আবার আমাদের জন্যও তাদের একই ক্রাইটেরিয়া। আমাদের 18 কোটি মানুষের শিল্প বেসড বা কৃষি বেসড একটা অর্থনীতির জন্য, যেটা ওই ট্যুরিজম বেসড বা মৎস্য আহরণ বেসড একই। এটা আসলে ইন্ডিভিজুয়াল কান্ট্রির ব্যাপার যে তারা কীভাবে নিজেদেরকে অ্যাপ্রোচ করবে। সরকারি যদি নাকি এটা না বুঝে যে 18 কোটি লোক নিয়ে এটাকে আগায় নেওয়া যায়, ওটা কত বড় কঠিন কাজ হবে, প্লাস আমাদের যে একমুখী শিল্প। আবার যদি আপনি বলেন যে জাতিসংঘ তো আপনাকে যথেষ্ট সময় দিয়েছে, জাতিসংঘ তো আপনাকে প্রায় 6 বছরের মতো সময় দিয়েছে, তা আপনি এর মধ্যে নতুন শিল্প কেন গড়ে তুলতে পারলেন না? আপনি কেন আপনার প্রোডাক্ট ডাইভার্সিফাইড, আপনার ইন্ডাস্ট্রি ডাইভার্সিফাইড করতে পারলেন না? আপনি কেন সার্ভিস সেক্টর আগাইতে পারলেন না? আপনার তো স্মুথ ট্রানজিশনের স্ট্র্যাটেজিটা 6 বছর আগেই করে ফেলা উচিত ছিল, যখন আপনি দেখছেন যে জাতিসংঘটা চলে যাচ্ছে। তাই আমরা তো সময় নষ্ট করেছি আমাদের সরকার। এখানে তো আপনি যদি বলেন যে ব্যক্তি খাতের কী করণীয় ছিল, ব্যক্তি খাতের কী করণীয় থাকবে? আপনি যদি নাকি পলিসি সাপোর্ট না দেন, আপনি টাকা দিবেন না আমাকে, কিন্তু পলিসি সাপোর্ট তো দিবেন। তো পলিসি সাপোর্টে যদি না দেন, তাহলে নতুন সেক্টর গড়ে উঠবে কোত্থেকে? আমরা এই বৈচিত্র্যকরণের ক্ষেত্রে আসলে বাংলাদেশের সম্ভাবনা কতগুলো, আমরা বিভিন্ন খাত নিয়েই আসলে কথা বলি, কিন্তু দিন শেষে তৈরি পোশাক শিল্পই থেকে যাচ্ছে। আমরা লেদার নিয়ে কথা বলি, আমরা প্লাস্টিক নিয়ে কথা বলি, আমরা জুট নিয়ে কথা বলি, আমরা নতুনভাবে বাইসাইকেল বা যে হোম টেক্সটাইল নানান কিছু নিয়ে কথা বলি, কিন্তু দিন শেষে আসলে একটা সেক্টরই থাকছে। তো সেই ক্ষেত্রে আসলে সরকারের পলিসি সাপোর্টটাই কি পোশাক খাতমুখী, কিংবা পোশাক খাতের যে ক্ষমতাটা, দক্ষতাটা বা দূরদর্শিতাটা অন্য খাতে নাই, কোনটাতে আসলে সীমাবদ্ধতাটা কোনখানে? দেখেন, একজন পোশাক শিল্পের উদ্যোক্তা হিসাবে আমি যেটা সবসময় ধন্যবাদ দিই, যে আমাদের যারা আগে আমাদের নেতৃত্ব ছিল, তারা নিজেদের স্বার্থ চিন্তা না করে তারা এই সেক্টরের জন্য অনেক ব্যবসা বান্ধব নীতি তৈরি করতে পেরেছিলেন, এটা তাদের আচ্ছা ধন্যবাদ। দ্বিতীয়ত হলো যে আপনার যদি চৌকস উদ্যোক্তা না হয়, তারা সাধারণত নতুন কোনো আইটেমে যেতে চায় না, তারা রেগুলার যে আইটেমগুলোকে সেফ মনে করে সেই জায়গাতে আসতে চায়। কারণ কি, নতুন জায়গাতে একটু রিস্ক থাকে। এখন সেই রিস্কটাকে মিটিগেট করার জন্য সরকারের কিছু নীতিগত সহায়তা দরকার হয়। আপনার যে সেক্টরগুলোর নাম বললেন, প্রত্যেকটা সেক্টর
বাংলাদেশে খুবই সম্ভাবনাময়। কিন্তু আমি যদি বলি যে আমাদের মানে পোশাক শিল্পের যারা উদ্যোক্তা তাদের ক্ষমতায়ন না, অন্যান্যখানে ইচ্ছা করে ব্যারিয়ার সৃষ্টি করে রাখছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পোশাক শিল্পের জন্যে বন্ডেডের যে নিয়ম, বন্ডেড ওয়্যারহাউসের যে নিয়ম, নন লেদার শুজের জন্য সেই নিয়ম না। ওইটাও কিন্তু একটি খুবই ভালো একটা সম্ভাবনাময় শিল্প। পোশাক শিল্পের সমপরিমাণ ইনকাম ওইখান থেকে সম্ভব, সমপরিমাণ কর্মসংস্থান সেখানে করা সম্ভব। আমার যদি $100 বিলিয়ন টার্গেট থাকে, 50 বিলিয়ন যদি আমি মনে করি পোশাক শিল্প থেকে করবো, আরও 50 বিলিয়ন 5 বছরের মধ্যেই আমার নন লেদার শুজ থেকে করা সম্ভব। কিন্তু সেখানে আপনি যদি যান, আপনি যদি কাস্টমস বন্ডেডে যান, গেলে দেখবেন যে তারা কী পরিমাণ অসহায়, তাদের বন্ডেডের আইনটা কী পরিমাণ ডিফিকাল্ট আমাদের তুলনায়। আমরা একদম শেষের দিকে যদি একটু জানতে চাই যে আপনারা এই মুহূর্তে চাচ্ছেন আগামী বছর না, কতদিন পরে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে কম করে হলো 3 বছর পিছিয়ে দেওয়া হোক, তাহলে আমরা হাতে 4 বছর সময় পাবো। আমরা তাহলে একটা সুন্দর যে আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে সেটাকে আমরা বাস্তবায়নের লক্ষ্যে অনেকাংশে এগিয়ে যেতে পারবো। সেখানেও যদি সরকার এবং রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে কাজ না করেন, একসাথে কাজ না করেন, যেটা আপনি বলছেন যে বিগত সরকার সেটা করেনি, তখন কি হবে? দেখেন, বিগত সরকারের ওনাদের একটা ম্যান্ডেট ছিল যে ওনারা মানে কি বলবো এটাকে, কসমেটিক ডেভেলপমেন্টের একটা ওনাদের একটা পলিসি ছিল আর কি। সেই কারণে ওনারা এলডিসি গ্র্যাজুয়েশন করাটাকেই ওনারা মনে করছেন একটা উন্নতির একটি মানে ডিসপ্লে। কিন্তু আগামীতে যারা ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে যে রাজনৈতিক দলগুলোর, তারা প্রত্যেকেই বুঝতে পারতেছেন যে না, একদম রুট লেভেলের উন্নয়ন ছাড়া, কর্মসংস্থান ছাড়া, দক্ষতা উন্নয়ন, যুবকদের সত্যিকারের কর্মসংস্থান, শুধু অটো চালানো না, তাদের মানে সত্যিকারের কর্মসংস্থান, এগুলো ছাড়া আপনার দেশের রাষ্ট্রের সত্যি মানে একটা বেসড শক্ত হবে না। যেহেতু ওনারা বুঝতে পারছেন, আমি শিওর যে ওনারা যারাই ক্ষমতায় আসুক, তারা অবশ্যই তারপরে 4 বছর এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সত্যিকারের একটা রোডম্যাপ নিয়ে কাজ করবেন এবং আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা তো ভয় পাচ্ছি কোথায়, যে আমাদের যে 8 থেকে 9% বা 12% যে কস্টটা বাড়বে, সেটা আমাদের যে আনসিন কস্টগুলো আমাদের এখানে আছে, আমাদের যে ইজ অফ ডুইং বিজনেসের কারণে কস্টগুলো বাড়ে, এই কস্টগুলো যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলেই তো আমরা সেখানে কম্পিটিশনে আমাদের আর ভয় থাকবে না। আমাদের দক্ষতাটা আমাদের ইন্টারনাল ক্রিয়েট করতে হবে। তার মানে কি চ্যালেঞ্জটা কি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোই বেশি? অবশ্যই অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো বেশি, কারণ আমি যদি বলি 13% আমার ইন্টারেস্ট রেট, গ্লোবালি 6 থেকে 7% ইন্টারেস্ট রেট, আমি এখানে কত টাকা বেশি দিচ্ছি আমার কস্ট অফ ডুইং বিজনেসে। আমি যদি বলি যে আমার এখানে লজিস্টিক কস্ট কত হাই, আমার দেশের এয়ারপোর্ট এক্সপেন্সিভ দেন হিথ্রো। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে হিথ্রো এয়ারপোর্টের থেকে আমাদের সেই এয়ারপোর্ট এক্সপেন্সিভ। তাহলে আপনি এই জায়গাগুলোতে হাত দিতে হবে না? তারপরে তো আপনি গিয়ে কম্পিটিশন আমাকে ছেড়ে দিবেন। আপনারা বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয় এই মুহূর্তে আবেদন করতে পারে জাতিসংঘ যদি সেই অ্যাসেসমেন্টের পরে যদি জানায় যে না আসলে ঠিক আছে, তাহলে কি আপনারা অটোমেটিক যোগ্য হয়ে যাবেন বা এই চ্যালেঞ্জ ফেস তখন করাটা আসলে আপনাদের আমাদের জন্য কি দুর্ভাগ্য ছাড়া কিছু হবে না। মানে বিকল্প আছে কিনা আপনাদের কাছে? বিকল্প তখন বিকল্প বলতে তখন আমাদের আসলে সরকারের কাছ থেকে মানে মানে কি বলবো, তখন আমরা আসলে একটা যুদ্ধে পড়ে যাব। যুদ্ধে যারা হয়তো বা যেটা হয় যে যুদ্ধে অনেকে মারা যায়, সেই অনেকে বাণিজ্য বেঁচে থাকে। যুদ্ধ টিকে থাকার জন্য বা প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য সরকার কি কোনো পলিসি ইনস্ট্যান্ট আপনাদের কোনো সুপারিশ আছে যে এই পলিসিগুলো নিলে আপনারা সাস্টেন করে যাবেন বা ভালো প্রতিযোগিতায় থাকবেন? দেখেন, আমি যদি সহজ কথায় বলি, একটা ওয়ার্ডে যদি বলতে পারেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। অ্যান্ড বিনিয়োগ বান্ধব পরিবেশের অনেকগুলো ব্যাপার থাকে। ব্যাংক ইন্টারেস্ট কমানো, দুর্নীতি কমানো, আমাদের রেড টেপ ব্যারিয়ার থাকে, অনেক স্লো থাকে কাজগুলো, সেগুলো ফাস্টার করা খুব সহজ। এবং আমি সবসময় বলি, এটা কোনো রকেট সায়েন্স না, একদম সামান্য বিষয়। সরকারের সদিচ্ছাটাই এখানে একমাত্র বিষয়, যে সরকার যদি সদিচ্ছা পোষণ করে যে ব্যবসা বান্ধব পরিবেশ ক্রিয়েট করবে, আমি মনে করি এটা 1 বছরের মধ্যে করা সম্ভব। তার মানে সরকার যদি সেটা চায় এবং সেই সাপোর্টগুলো আপনাদের দেয়, তাহলে পিছিয়ে দেওয়াটা আসলে দাবি না, দাবিটা হচ্ছে ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ তৈরি করাই তো। ব্যবসা বান্ধব পরিবেশ যদি আপনি এখন থেকেও তৈরি করা শুরু করেন, আপনার কাছে আর 13 মাস আছে। 13 মাসের মধ্যে তারা তৈরি হবে, তারপর আমরা তৈরি হব, একটু কঠিন। এই জন্য আমরা চাচ্ছি যে 3 বছর অন্তত পিছিয়ে দিলে, যে খুব স্পিডে করলে আমরা হয়তো বা তারপরে আমরা মানে আজকে থেকে 4 বছর সময় পাবো। আমার মনে হয় যে সেই সময়ের মধ্যে আমরা অনেকখানি আমরা নিজেদেরকে যোগ্য করে তুলতে পারবো। শামীম ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশনে ব্যবসায়ী বা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কি করা যেতে পারে, রাজনৈতিক দলগুলো এখানে সরকারের সাথে কিভাবে জনগণকে নিয়ে কাজ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী দিন সময়ের আলোপে অন্য কোনো বিষয় নিয়ে।